পাস করে ফেলতে পারে। ফর এক্সাম্পল, আমরা যদি বলি যে এটা একটা 33/11 কেভি ট্রান্সফরমার, এই প্রোটেক্টেড এলিমেন্টটা, তাহলে এখানে 100/1 সিটি রেশিও যদি চুজ করি, তাহলে এখানে আমাদের একটা 300/1 সিটি রেশিও চুজ করতে হবে ডিফারেন্সিয়াল কারেন্টটাকে জিরো করার জন্য। কিন্তু যখন আমাদের ভোল্টেজটা যদি কমে যায়, ধরলাম আমরা ভোল্টেজটা কমে গিয়ে 10 কেভি হয়ে গেছে ওভারলোডের কারণে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের সিটি রেশিও তো আর চেঞ্জ হচ্ছে না। তার ফলে আমাদের কি হবে, আমাদের একটা ডিফারেন্সিয়াল কারেন্ট আমাদের কিন্তু ডিফারেন্সিয়াল রিলের ভিতর দিয়ে পাস করতে পারে। সো এই প্রবলেমগুলোকে ওভারকাম করার জন্য আমাদের আসছে পার্সেন্টেজ ডিফারেন্সিয়াল প্রোটেকশন। আর সেকেন্ড থার্ড প্রবলেম এগুলো আমরা দেখছি, এই প্রবলেমগুলো আমরা ডিসকাস করছি লাস্ট ক্লাসে, তো এগুলোতে যাচ্ছি না। আমাদের 4 নম্বর যে প্রবলেমটা, এই প্রবলেমটা কিভাবে ওভারকাম করা যায় সেটা আমরা আজকে ডিসকাস করব। সো এখানে খেয়াল করে দেখো, আগে যে সার্কিটটা ছিল, আগে আমাদের জাস্ট একটা অপারেটিং কয়েল ছিল, ওইখানে কোনো রেস্ট্রেনিং কয়েল ছিল না। আগে যে আমাদের ডিফারেন্সিয়াল রিলে যে কানেকশন ডায়াগ্রাম, সেখানে শুধুমাত্র এই অপারেটিং কয়েলটা ছিল, কোনো রেস্ট্রেনিং কয়েল ছিল না। ঠিক আছে, সো আমরা অপারেট করার জন্য অপারেটিং কয়েল লাগে, আর রেস্ট্রেইন করার জন্য অর্থাৎ অপারেট করতে বাধা দেওয়ার জন্য আমাদের একটা রেস্ট্রেনিং কয়েল কানেক্ট করতে হয়। আর কোন কন্ডিশনে আমরা অপারেট করতে বাধা দিব? ডিউরিং সিটি রেশিও এরর। ঠিক আছে, সিটি রেশিও এরর যখন থাকবে তখন এটাকে আমরা অপারেট করতে দিব না, কারণ এটা তো ফল্ট কন্ডিশন না। ফল্ট হবে অপারেট করবে কখন? শুধুমাত্র ইন্টারনাল ইন্টারনাল ফল্ট যদি হয় তাহলে এটা অপারেট করবে। এক্সটার্নাল ফল্ট বা সিটি রেশিও এরর বা ট্যাপ চেঞ্জিং এর কারণে এটা অপারেট করবে না। সো আমরা কি করলাম, এই অপারেটিং কয়েলের মাঝখানে আমরা কি করলাম, একটা রেস্ট্রেনিং কয়েল কানেক্ট করলাম, অর্থাৎ রেস্ট্রেনিং কয়েলের মাঝখানে একটা অপারেটিং কয়েল কানেক্ট করলাম। সো এটা হচ্ছে কি একটা রেস্ট্রেনিং কয়েল, যেটাকে আমরা বলতেছি NR, নাম্বার অফ টার্নস অফ দ্য রেস্ট্রেনিং কয়েল, NR। আর N নটটা হচ্ছে নাম্বার অফ টার্নস ইন দ্য অপারেটিং কয়েল। ঠিক আছে, N নট। আচ্ছা, সো আমাদের যদি আমরা এভাবে দেখি, তাহলে অপারেটিং কয়েলে কারেন্ট যাচ্ছে কত হেলদি কন্ডিশনে? আমাদের অপারেটিং কয়েলে কারেন্ট যাচ্ছে I1 মাইনাস I2। ঠিক আছে, অপারেটিং কয়েলের কারেন্ট, যেটাকে আমরা বলতেছি ডিফারেন্সিয়াল কারেন্ট। বাট রেস্ট্রেনিং কয়েলে কারেন্ট যাচ্ছে কত? যেহেতু রেস্ট্রেনিং কয়েলের মাঝ বরাবর অপারেটিং কয়েলটা কানেক্টেড, তাহলে প্রত্যেকটা কয়েলে কারেন্ট যাচ্ছে আমাদের এই রেস্ট্রেনিং কয়েলে, যেহেতু হাফ টার্নস আছে, এনআর এর হাফ এই পোর্শন আর হাফ হচ্ছে এই পোর্শন, এটা হচ্ছে কি ফুল পোর্শন। তাহলে এখানে যদি আমরা বলি হাফ I1 আর এখানে যদি বলি আমরা হাফ I2, তাহলে রেস্ট্রেনিং কয়েলে কারেন্টের ভ্যালু হবে I1 প্লাস I2 বাই 2। টোটাল রেস্ট্রেনিং কারেন্টটা যেটা, সেটা হবে I1 প্লাস I2 বাই 2। তাহলে অপারেটিং কয়েলে কারেন্টের ভ্যালু হচ্ছে I1 মাইনাস I2, যেটা এটার ভিতর দিয়ে যাচ্ছে। আর রেস্ট্রেনিং কয়েলে কারেন্টের ভ্যালু হচ্ছে I1 প্লাস I2 বাই 2। I1 প্লাস কেন হলো? কারণ I1 এর ডিরেকশন কিন্তু এই বরাবর, অর্থাৎ এভাবে ক্লকওয়াইজ, আর এটাও কিন্তু ক্লকওয়াইজ। তার মানে আমার এই I2টা যেটা, এই I2 ডিরেকশন আর I1 এর ডিরেকশন কিন্তু সেম। এই জন্য এখানে আমরা বলতেছি I1 বাই 2, আর এটা হচ্ছে I2 বাই 2 ইকুয়াল টু হচ্ছে I1 প্লাস I2 বাই 2। সো এটা হচ্ছে কি আমাদের অপারেটিং কয়েলের কারেন্ট, আর এটা হচ্ছে আমাদের রেস্ট্রেনিং কয়েলের কারেন্ট। এ পর্যন্ত কি বুঝতে পারছো সবাই? হ্যালো, জি স্যার, বুঝে গেছি। রেসপন্স করো, চুপ করে বসে থাকলে তো হবে না। আচ্ছা, তাহলে আমরা অপারেট করার জন্য অপারেটিং কন্ডিশনটা কি? অপারেটিং কন্ডিশনটা হচ্ছে কি, অপারেটিং টর্ক শুড বি গ্রেটার দেন রেস্ট্রেনিং টর্ক। তাহলে অপারেটিং টর্কটা কেন ডেভেলপ করবে? অপারেটিং টর্কটা ডেভেলপ করবে হচ্ছে অপারেটিং কারেন্ট ইনটু আর হচ্ছে কিসের জন্য? এই নাম্বার অফ টার্নস। তার মানে অপারেটিং টর্কের ইকুয়েশন হচ্ছে গিয়ে অপারেটিং টর্ক ইজ প্রপোর্শনাল টু দ্য অপারেটিং কারেন্ট, অর্থাৎ ডিফারেন্সিয়াল কারেন্ট, যেটা হচ্ছে I1 মাইনাস I2। আর আরেকটা কি, আরেকটা হচ্ছে নাম্বার অফ টার্নস ইন দ্য অপারেটিং কয়েল। এটা হচ্ছে কি আমাদের অপারেটিং টর্ক ডেভেলপ করার ফর্মুলা, অ্যাম্পিয়ার টার্নস, যেটাকে আমরা MMFও বলে থাকি। আর রেস্ট্রেনিং কয়েলে, তাহলে আমাদের রেস্ট্রেনিং কয়েলে আমাদের টর্কটা কতটুকু ডেভেলপ করবে? যেহেতু এখানে NR বাই 2 কারেন্ট যাচ্ছে I1, আর এখানেও NR বাই 2 কারেন্ট যাচ্ছে I2, তাহলে রেজাল্টেন্ট রেস্ট্রেনিং টর্ক ইকুয়াল টু হবে I1 প্লাস I2 বাই 2 ইনটু NR। ঠিক আছে, সো এটা হচ্ছে কি অপারেটিং রেস্ট্রেনিং কয়েলের কারেন্ট, আর এটা হচ্ছে নাম্বার অফ টার্নস ইন দ্য রেস্ট্রেনিং কয়েল। সো যখন আমাদের এই যে রিলেটা, এই রিলেটা কিন্তু আমরা ব্যালেন্স বিম রিলে যেটা আমরা দেখেছিলাম, সেই ব্যালেন্স বিম রিলের দুইটা কয়েল থেকে দেখেছিলাম আমরা, একটা ছিল অপারেটিং কয়েল আর একটা ছিল রেস্ট্রেনিং কয়েল।
সো আমাদের এই যে ব্যালেন্স বিম রিলেতে অপারেটিং কয়েলে দিতে হবে, এখানে যে আমরা এটা হচ্ছে কি আমাদের ব্যালেন্স বিম রিলে। সো এর দুইটা কয়েল থাকে আমরা জানি, একটা হচ্ছে অপারেটিং কয়েল আর একটা হচ্ছে রেস্ট্রেনিং কয়েল। তাহলে অপারেটিং কয়েলে আমাদের দিতে হবে কি I1 মাইনাস I2, এটা হচ্ছে কি আমাদের অপারেটিং কয়েলের কারেন্ট, আর এটা হচ্ছে কি আমাদের রেস্ট্রেনিং কয়েলের কারেন্ট, যেটা হচ্ছে I1 প্লাস I2 বাই 2। সো এটা হচ্ছে কি আমাদের রেস্ট্রেনিং কয়েল। অপারেট করার কন্ডিশনটা কি? অপারেট করার কন্ডিশন হচ্ছে গিয়ে অপারেটিং কয়েলের কারেন্ট মাস্ট বি গ্রেটার দেন দ্য রেস্ট্রেনিং কয়েলের কারেন্ট। কারণ যখন অপারেটিং কয়েলের কারেন্ট বেশি হবে তখন আমাদের বিমটা কোন দিকে মুভ করবে? ক্লকওয়াইজ ডাইরেকশনে মুভ করবে। আর ক্লকওয়াইজ ডাইরেকশনে মুভ করলে এই নর্মালি ওপেন কন্ট্যাক্টটা ক্লোজ হয়ে যাবে, সো ট্রিপ সার্কিট এনার্জাইজড হবে। তাহলে অপারেটিং কয়েলে কারেন্ট যদি বেশি হয় তাহলে আমার প্লাঞ্জারটা নিচের দিকে মুভ করবে, আর যদি রেস্ট্রেনিং কয়েলের কারেন্ট বেশি হয় তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ দিকে রোটেশন হবে। আর এখানে একটি স্প্রিং থাকে আমরা জানি, এটাকে আমরা এটা থাকে হচ্ছে কি কিসের জন্য? এই বিমটাকে হেলদি কন্ডিশনে যেন এটা ব্যালেন্স পজিশনে থাকে, সেজন্য এই এখানে একটি স্প্রিং কানেক্টেড থাকে। তাহলে অপারেটিং টর্কটা বেশি হওয়ার জন্য আমাদের কি দরকার? অপারেটিং কয়েলে কারেন্টের ভ্যালুটা বেশি হওয়া। সো আমাদের এই রিলেটা অপারেট করবে কখন? আন্ডার ব্যালেন্স কন্ডিশন, যখন কোনো দিকে এর মুভমেন্ট হবে না, তখন আমরা বলতে পারি এই দুইটা টর্ক ইজ ইকুয়াল। সো I1 মাইনাস I2 ইন্টু এন নট, যেটা হচ্ছে অপারেটিং টর্ক, আর I1 প্লাস I2 বাই 2 ইন্টু এনআর, যেটা রেস্ট্রেনিং টর্ক, এটা হচ্ছে প্রপোর্শনাল। কোন কন্ডিশনে? এট ব্যালেন্স কন্ডিশনে। সো I1 মাইনাস I2 ডিভাইডেড বাই I1 প্লাস I2 বাই 2, এই ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি এনআর বাই এন নট ইকুয়াল টু হচ্ছে ফিক্সড। ঠিক আছে, এটার ভ্যালুটা ফিক্সড, কারণ এনআর বা নাম্বার অফ টার্নস ইন দ্য রেস্ট্রেনিং কয়েল আর নাম্বার অফ টার্নস ইন দ্য অপারেটিং কয়েল যেহেতু ফিক্সড, সো এজন্য এটাকে আমরা বলি ফিক্সড বা অর বায়াসড ডিফারেন্সিয়াল প্রোটেকশন। ঠিক আছে, সো যেহেতু আমাদের ডিফারেন্সিয়াল কারেন্ট আর রেস্ট্রেনিং কারেন্টের যে রেশিও, এটা হচ্ছে কি একটা ফিক্সড পার্সেন্টেজ, এই জন্য এটাকে আমরা বলি পার্সেন্টেজ ডিফারেন্সিয়াল প্রোটেকশন। ঠিক আছে, অর বায়াসড ডিফারেন্সিয়াল প্রোটেকশন। ইকুয়েশনটা ডেরিভেশনটা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখানে আমরা যে জিনিসটা আমরা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে I1 মাইনাস I2, যেটা হচ্ছে ডিফারেন্সিয়াল কারেন্ট, আর I1 প্লাস I2 বাই 2, এটা হচ্ছে রেস্ট্রেনিং কারেন্ট, ইজ ইকুয়াল টু যদি ফিক্সড হয় তাহলে এই ইকুয়েশনটা দ্বারাই y ইকুয়াল টু mx এর ইকুয়েশন, ওয়্যার y ইকুয়াল টু হচ্ছে I1 মাইনাস I2 আর x ইকুয়াল টু যদি I1 প্লাস I2 বাই 2 বলি, তাহলে nr বাই n নট, যেটা হচ্ছে স্লোপ, এবং এটাকে যদি আমরা m দ্বারা রিপ্রেজেন্ট করি তাহলে ইকুয়েশনটা দ্বারাই y ইকুয়াল টু mx। তাহলে আমাদের আমাদের যে y এক্সিস আছে, এই y এক্সিসে হবে I1 মাইনাস I2, আর x এক্সিসে হবে কি I1 প্লাস I2 বাই 2, যেটা হচ্ছে রেস্ট্রেনিং কারেন্ট, আর এটা হচ্ছে আমাদের অপারেটিং কারেন্ট। তাহলে অপারেট করবে কখন? যেটা বললাম যে এই যে কার্ভটা আমরা পেলাম, এই স্লোপ, এই অন দ্য স্লোপ কিন্তু আমাদের রিলেটা অপারেট করবে না। কারণ কি? এটা হচ্ছে কি তার থ্রেশহোল্ড কন্ডিশন বা ব্যালেন্স পজিশন। তাহলে অপারেট করবে কখন? অপারেট করবে যখন I1 মাইনাস I2, অর্থাৎ অপারেটিং কয়েলের কারেন্টটা ইজ গ্রেটার দেন I1 প্লাস I2 বাই 2 হবে। তাহলে এই রিজিয়নটা কোথায়? এই রিজিয়নটা হচ্ছে উপরের রিজিয়ন। ঠিক আছে, উপরের রিজিয়নের ক্ষেত্রে খেয়াল করে দেখো, যদি এই পয়েন্টটা হয়, আমাদের এই পয়েন্টটা যদি হয়, তাহলে আমাদের এই জায়গায় কোন কারেন্টটা বেশি? এই জায়গায় আমাদের অপারেটিং কারেন্টটা ইজ গ্রেটার দেন কি রেস্ট্রেনিং কয়েলের কারেন্ট। এখানে রেস্ট্রেনিং কয়েলের কারেন্টটা খুবই অল্প, আর অপারেটিং কয়েলের কারেন্টটা অনেক বেশি। তার মানে এই অ্যাবাভ দ্য কার্ভ হচ্ছে কি আমাদের অপারেটিং রিজিয়ন, আর বিলো দ্য কার্ভ এর ক্ষেত্রে আমরা যদি দেখি, আমাদের এখানে রেস্ট্রেনিং কারেন্টটা ইজ গ্রেটার দেন হচ্ছে কি অপারেটিং কয়েলের কারেন্ট, সো এই জায়গায় আমাদের রিলেটা অপারেট করবে না। তাহলে অপারেট করবে কোথায়? অ্যাবাভ দ্য কার্ভ, আর বিলো দ্য কার্ভ হচ্ছে কি নন অপারেটিং রিজিয়ন। ঠিক আছে, সো এইখান থেকে আমরা দেখি কি দেখতে পাচ্ছি, এখানে থেকে তিনটা রিজিয়ন আমরা সিলেক্ট করতে পারতেছি। একটা হচ্ছে কি আমাদের কি থ্রেশহোল্ড কন্ডিশন, একটা হচ্ছে থ্রেশহোল্ড কন্ডিশন কি অন দ্য কার্ভ। ঠিক আছে, অ্যাবভ দ্য কার্ভ হচ্ছে কি অপারেটিং রিজিয়ন, আর বিলো দ্য কার্ভ হচ্ছে রেস্ট্রেনিং রিজিয়ন। এখন আমরা দেখি আমাদের প্রবলেমটা ফিক্স হচ্ছে কিনা। ধরো দুইটা সিটি রেশিও এররের কারণে সিটি সেকেন্ডারি কারেন্টটা হচ্ছে একটা 10 অ্যাম্পিয়ার আর একটা হচ্ছে 8 অ্যাম্পিয়ার, সিটি রেশিও এরর। অথবা আমাদের যদি ট্যাপ চেঞ্জিং এর ফলে কারেন্টের যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা হচ্ছে একটা 10 অ্যাম্পিয়ার আর একটা 8 অ্যাম্পিয়ার। সো হেলদি কন্ডিশনে আমাদের যদি নর্মাল ডিফারেন্সিয়াল রিলে ইউজ করতাম, বায়াসড অথবা পার্সেন্টেজ ডিফারেন্সিয়াল রিলে যদি ইউজ না করে নর্মাল ডিফারেন্সিয়াল রিলে ইউজ করলে শুধুমাত্র অপারেটিং কয়েলে কারেন্ট যেত, সেটা কত? 2 অ্যাম্পিয়ার। এই 2 অ্যাম্পিয়ারের রিলেটা কিন্তু অপারেট করে ফেলতো। বাট এখন কিন্তু একটা রেস্ট্রেনিং কয়েল আছে, এবং রেস্ট্রেনিং কয়েলে কারেন্টের ভ্যালুটা হচ্ছে কি I1 প্লাস I2 বাই 2।
তাহলে I1 প্লাস I2 বাই 2 কত হবে? 10 প্লাস 8 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 9 অ্যাম্পিয়ার। তাহলে দেখা যাচ্ছে যে এখানে রেস্টেনিং কয়েলের কারেন্ট ইজ গ্রেটার দেন অপারেটিং কয়েলের কারেন্ট। তাহলে রিলেটা এই কন্ডিশনে, যেহেতু রেস্টেনিং কয়েলের কারেন্টটা বেশি, তাহলে রিলেটা অপারেট করবে না। ঠিক আছে, সো আমাদের সিটি রেশিও এররের কারণে যে প্রবলেমটা ছিল, এই প্রবলেমটা কিন্তু হয়ে গেল। আচ্ছা, এখন যদি ভিতরে একটা ফল্ট হয়, ইন্টারনাল ফল্ট, আমরা চাই ইন্টারনাল ফল্টে অপারেট করুক, এক্সটার্নাল ফল্টে যেন অপারেট না করে। তাহলে ইন্টারনাল ফল্ট যদি হয় রেডিয়াল ফিডারে কারেন্ট শুধুমাত্র এক ডিরেকশনে ফ্লো করে, তাহলে শুধুমাত্র আমরা I1 কারেন্টটা পাবো, I2 কারেন্টটা 0। তাহলে I1 মাইনাস I2 কত হবে? 10 অ্যাম্পিয়ার। আর I1 প্লাস I2 বাই 2 কত হবে? 5 অ্যাম্পিয়ার। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের যখন ইন্টারনাল ফল্ট হবে, তখন কিন্তু আমাদের ডিফারেন্সিয়াল কারেন্টটা বেশি কার তুলনায়? রেস্ট্রেনিং কয়েলের কারেন্টের তুলনায়। তাহলে এই কন্ডিশনে রিলেটা অপারেট করবে। আর যদি এটা বাই ডিরেকশনাল ফিডার হয়, বোথ ডিরেকশনের থেকে যদি কারেন্ট আসে, তাহলে I1 যা হবে, I2 টা হবে তার নেগেটিভ ভ্যালুটা পাবো আমরা, কারণ রিভার্স ডিরেকশন থেকে কারেন্ট আসতেছে। তাহলে I1 মাইনাস I2 টা হয়ে যাবে 20 অ্যাম্পিয়ার, কারণ I1 10 অ্যাম্পিয়ার, I2 হচ্ছে মাইনাস 10 অ্যাম্পিয়ার। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলে I1 মাইনাস I2 হয়ে যাবে 20 অ্যাম্পিয়ার। বাট I1 প্লাস I2 বাই 2 হয়ে যাবে কত? 0 অ্যাম্পিয়ার। তাহলে এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে ডিফারেন্সিয়াল কারেন্টটা রেস্ট্রেনিং কয়েলের কারেন্টের তুলনায় অনেক বেশি, তাহলে এই রিলেটা অপারেট করবে। সো আন্ডার ইন্টারনাল ফল্ট কন্ডিশন এই রিলেটা অপারেট করবে, বাট এক্সটার্নাল ফল্ট কন্ডিশন অর যদি সিটি রেশিও এরর হয়, তাহলে রিলেটা অপারেট করবে না। সো প্রবলেমটাকে কিভাবে ওভারকাম করা হয়েছে এটা কি বুঝতে পারছো? जी सर। তার মানে আমাদের অপারেট না করার কন্ডিশনটা কখন? যখন আমাদের সিটি রেশিও এরর হবে, তখন তো আমরা চাই না রিলেটা অপারেট করুক, অথবা আমাদের ট্যাপ চেঞ্জিং এর কারণে আমাদের একটা এরর কারেন্ট আমাদের ডিফারেন্সিয়াল রিলের ভিতর দিয়ে পাস করতে পারে। সো সেই সব কন্ডিশনে আমরা চাই না যেন রিলেটা অপারেট করে। সো এই কন্ডিশনটাকে ওভারকাম করার জন্য আমরা কি করলাম? একটা অপারেটিং কয়েলের সাথে রেস্ট্রেনিং কয়েল কানেক্ট করলাম, যার ফলে এই রেস্ট্রেনিং কয়েলের টর্কটা যদি নর্মাল কন্ডিশনে হয়, অলওয়েজ অপারেটিং কয়েলের কারেন্টের থেকে বেশি থাকে, সো রিলেটা অপারেট করে। যখন ইন্টারনাল ফল্ট হয়, তখন রিলের কারেন্টটা, অপারেটিং কয়েলের কারেন্টটা ইজ বেটার দেন রেস্ট্রেনিং কয়েলের কারেন্ট হয়, সো সেক্ষেত্রে রিলেটা অপারেট করে। এই পর্যন্ত হচ্ছে কি আমাদের বায়াস ডিফারেন্সিয়াল রিলে। আচ্ছা, এ পর্যন্ত কারো যদি কোনো কনফিউশন বা কোশ্চেন থাকে জিজ্ঞেস করো। আচ্ছা, যদি আচ্ছা যদি না থাকে, তাহলে আমরা পরে চলে যাচ্ছি। লিমিটেশন অফ ওভার কারেন্ট রিলে। ওভার কারেন্ট রিলে মানে কি? আমরা এ পর্যন্ত তো অনেক ধরনের রিলে দেখলাম, ওভার কারেন্ট রিলে দেখলাম, ডাইরেকশনাল রিলে দেখলাম, ডিফারেন্সিয়াল রিলে দেখলাম। সো আজকে আমরা দেখবো যেটা, সেটা হচ্ছে কি ওভার কারেন্ট যে রিলেটা, এই ওভার কারেন্ট রিলে কিছু লিমিটেশন আছে। ঠিক আছে, লিমিটেশন গুলো কি কি? ওভার কারেন্ট রিলে আমরা কি সব জায়গায় ইউজ করব, বা কোথায় ইউজ করব, কোথায় ইউজ করব না? লিমিটেশন গুলো আগে দেখো। ধরো একটা লং ট্রান্সমিশন লাইনকে তুমি একটা ওভার কারেন্ট রিলে দিয়ে প্রোটেকশন দিচ্ছ। এটা হচ্ছে কি একটা লং একটা ট্রান্সমিশন লাইন। সো এই লাইনটাকে একটা ওভার কারেন্ট রিলে দিয়ে প্রোটেকশন দিচ্ছ। সো ওভার কারেন্ট রিলে দিয়ে আমরা শুধুমাত্র জানি যে সিটি কানেকশন লাগে, যেটা আমাদের ওভার কারেন্ট রিলেতে যায়, ওভার কারেন্ট রিলে সার্কিট ব্রেকারকে সিগন্যাল দেয়। সো এই যে কারেন্টটা, এই কারেন্টের লোকেশন, অর্থাৎ সরি ফল্ট কারেন্টের লোকেশন কিন্তু বিভিন্ন জায়গায় হতে পারে। সেটা হতে পারে আমাদের একেবারে জেনারেটিং এন্ডে হতে পারে, অথবা দূরে কোথাও হতে পারে। ঠিক আছে, কিন্তু এই যে দূরে কোথাও বা কাছে, এই ফল্টের কারণে ফল্ট কারেন্টটা কিন্তু ভ্যারি করে। এই ভ্যারি করার কারণ হচ্ছে কি আমাদের সোর্স ইম্পিডেন্স অ্যান্ড লাইন ইম্পিডেন্স। সো যখন আমাদের ফল্টটা একেবারে জেনারেটিং এন্ডে হবে, তখন ফল্ট কারেন্টের ভ্যালুটা হবে সবচেয়ে বেশি, কারণ এখানে শুধুমাত্র সোর্স ইম্পিডেন্সটাই থাকবে। কিন্তু যত আমাদের লেন্থ বাড়বে, তত আমাদের কিন্তু লাইন ইম্পিডেন্স অ্যাড হবে, অ্যাড হওয়ার ফলে আমাদের কিন্তু ফল্ট কারেন্টের ভ্যালুটা গ্র্যাজুয়ালি ডিক্রিজ করবে। সো এখানে যে আমরা যে গ্রাফটা দেখতে পাচ্ছ, এগুলো সব হচ্ছে কিন্তু ফল্ট কারেন্ট, এবং ফল্ট কারেন্টটা গ্র্যাজুয়ালি ডিক্রিজ করতেছে। সো কোনো কারেন্টটাই কিন্তু আমাদের ফিক্সড না, যে এখানে যে কারেন্ট এখানে সেম কারেন্ট কিন্তু না। ঠিক আছে, সো এই যে তিনটা আমাদের কার্ভ দেখতে পাচ্ছ, এই তিনটা কার্ভের মধ্যে খেয়াল করে দেখো, এই তিনটা কিন্তু আবার একই রকম না। একটা হচ্ছে 3 ফেজ ফল্ট, একটা হচ্ছে ডবল লাইন টু গ্রাউন্ড ফল্ট, আর একটা হচ্ছে লাইন টু গ্রাউন্ড ফল্ট। 3 ফেজ ফল্টের ক্ষেত্রে আমাদের
ফল্ট পাথ রেজিস্ট্যান্সটা সবচেয়ে কম থাকে, অর্থাৎ এখানে আমাদের ফল্ট কারেন্টের ম্যাগনিটিউডটা সবচেয়ে বেশি থাকে। ঠিক আছে, অর্থাৎ 3 ফেজ ফল্ট হলে ফল্ট কারেন্টের ম্যাগনিটিউড সবচেয়ে বেশি। তারপরে যদি ডবল লাইন টু গ্রাউন্ড ফল্ট হয়, সেক্ষেত্রে ফল্ট কারেন্টের ম্যাগনিটিউডটা 3 ফেজ ফল্টের থেকে কম। ঠিক আছে, তারপর ওখানে ফল্ট কারেন্টের ম্যাগনিটিউডটা বেশি। আর যদি সিম্পল লাইন টু গ্রাউন্ড ফল্ট হয়, সেক্ষেত্রে ফল্ট কারেন্টের ম্যাগনিটিউডটা সবচেয়ে বেশি। তার কারণ হচ্ছে এর ইম্পিডেন্সটা সবচেয়ে হাই, সো এখানে ফল্ট কারেন্টের ম্যাগনিটিউডটা সবচেয়ে কম। সো এই তিনটা কারেন্ট, তিনটা ফল্টটা কি টাইপের হচ্ছে সেটা তো আমরা জানি না। এটা হতে পারে 3 ফেজ ফল্ট, হতে পারে লাইন টু লাইন টু গ্রাউন্ড ফল্ট, অথবা লাইন টু গ্রাউন্ড ফল্ট, যে কোনো টাইপেরই ফল্ট হতে পারে। কিন্তু এই যে ফল্ট কারেন্টের যে আমাদের টাইপ, এই টাইপের উপরে বেস করে কিন্তু আমাদের ফল্ট কারেন্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো চেঞ্জ হয়ে যাওয়ার ফলে অসুবিধাটা কি? অসুবিধাটা হচ্ছে, ধরো একটা ওভার কারেন্ট রিলে। সো ওভার কারেন্ট রিলে কি, তার একটা পিক আপ ভ্যালু থাকবে। সো এই পিক আপ ভ্যালুর উপরে গেলে রিলেটা অপারেট করবে, পিক আপ ভ্যালুর নিচে থাকলে রিলেটা অপারেট করবে না। সো পিক আপ সেটিংসটা ধরে নিচ্ছে এটা। ঠিক আছে, ধরলাম যে এটা 5 অ্যাম্পিয়ার। সো 5 অ্যাম্পিয়ার উপরে গেলে সে অপারেট করবে। সো এই তিনটা কন্ডিশন যদি ভালো করে অবজার্ভ করো, তাহলে দেখতে পাচ্ছি যে আমরা লাইন টু গ্রাউন্ড ফল্টের ক্ষেত্রে আমাদের সে সবচেয়ে কম ডিস্টেন্স পর্যন্ত কিন্তু সে অপারেট করতেছে। কারণ এটা হচ্ছে কি, তার ডিস্টেন্স, এই পাশে হচ্ছে ডিস্টেন্স। কারণ এর উপরে গেলে সে অপারেট করবে, এর নিচে থাকলে অপারেট করবে না। কারণ লাইন টু গ্রাউন্ড ফল্টের ক্ষেত্রে আমাদের ফল্ট কারেন্টের ম্যাগনিটিউডটা কম হওয়ার কারণে আমাদের একটা সময় পরে কিন্তু আমাদের তার পিক আপ সেটিংস এর থেকে কমে গেলে আমাদের এই রিলেটা কিন্তু অপারেট করবে না। তার মানে এতটুকু ডিস্টেন্স পর্যন্ত সে কভার করতেছে লাইন টু গ্রাউন্ড ফল্ট। লাইন টু গ্রাউন্ড ফল্টের ক্ষেত্রে সে আরেকটু বেশি ডিস্টেন্স পর্যন্ত কভার করতেছে, কারণ তার পিক আপ সেটিংস এর থেকে বেশি যে কারেন্টটা, সেটা কিন্তু একটু বেশি সময়, বেশি ডিস্টেন্স পর্যন্ত থাকে। আর যদি 3 ফেজ ফল্ট হয়, সেই 3 ফেজ ফল্টের ক্ষেত্রে আমাদের কারেন্টের ম্যাগনিটিউডটা যেহেতু অনেক বেশি, সেক্ষেত্রে কিন্তু একটু বেশি ডিস্টেন্স পর্যন্ত কভার করে। তার মানে দেখতে পাচ্ছ যে একই পিক আপ কারেন্টে তিনটা টাইপের ফল্টের কারণে তার অপারেটিং যে জোনটা, অর্থাৎ তার যে রিচটা, অর্থাৎ তার যে যতটুকু ডিস্টেন্স পর্যন্ত সে প্রোটেক্ট করতেছে, এই ডিস্টেন্সটা কিন্তু ফিক্সড না। লাইন টু গ্রাউন্ড ফল্টের ক্ষেত্রে সে কম ডিস্টেন্স প্রোটেক্ট করতে পারতেছে, বাট 3 ফেজ ফল্টের ক্ষেত্রে কিন্তু সে লং ডিস্টেন্স কিন্তু সে প্রোটেক্ট করতে পারতেছে। সো এটা একটা প্রবলেম। ঠিক আছে, এটা একটা লিমিটেশন, যে তার যে রিচটা এটা কিন্তু ফিক্সড না। আরেকটা প্রবলেম হতে পারে কখন? আরেকটা প্রবলেম হতে পারে যখন সোর্স ইম্পিডেন্স ভ্যারি করবে। অর্থাৎ আমাদের যদি পাওয়ার চেঞ্জ হয়, অর্থাৎ ক্যাপাসিটি যদি আমরা চেঞ্জ করি, সেক্ষেত্রে আমরা জানি আমাদের ভি স্কোয়ার বাই পি হচ্ছে কি, পি বাই ভি স্কোয়ার হচ্ছে কি তার সোর্স ইম্পিডেন্স। ঠিক আছে, কারণ পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, সেক্ষেত্রে আমরা ওইখান থেকে আমরা পাই কি, আর এর ভ্যালু যেটা পাই ভি স্কোয়ার বাই পি। সো সেক্ষেত্রে কিন্তু আমাদের পাওয়ারের সাথে সাথে আমাদের কিন্তু তার সোর্স ইম্পিডেন্সটা কিন্তু চেঞ্জ হচ্ছে। সো চেঞ্জ হওয়ার কারণে আমাদের যখন সোর্স ইম্পিডেন্সটা সবচেয়ে কম থাকবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ফল্ট কারেন্টের ম্যাগনিটিউডটা সবচেয়ে বেশি থাকবে। আর সোর্স ইম্পিডেন্সের ম্যাগনিটিউডটা যখন সবচেয়ে বেশি হবে, অর্থাৎ সোর্স ইম্পিডেন্সের ভ্যালুটা যখন সবচেয়ে বেশি হবে, তখন কিন্তু আমাদের ফল্ট কারেন্টের ভ্যালুটা কম হবে। তার মানে সোর্স ইম্পিডেন্সের উপরে ভ্যারি করতেছে কিন্তু ফল্ট কারেন্টের ম্যাগনিটিউড। ঠিক আছে, সো আমরা যদি তিনটা কন্ডিশন কনসিডার করতেছি, ZS1, ZS2, ZS3, সো তিনটা কন্ডিশন কিন্তু তিন ধরনের সোর্স ইম্পিডেন্সের জন্য, যেখানে সোর্স ইম্পিডেন্স 1টা হচ্ছে সবচেয়ে কম, সো এখানে আমাদের ফল্ট কারেন্টের ম্যাগনিটিউড হচ্ছে সবচেয়ে বেশি। ঠিক আছে, আর ZS3 এর সোর্স ইম্পিডেন্সের ভ্যালুটা সবচেয়ে বেশি, সো ফল্ট কারেন্টের ম্যাগনিটিউডটা সবচেয়ে কম। সো এই কন্ডিশনেও কিন্তু আমাদের সেম সিনারিও হবে, অর্থাৎ তার পিক আপ ভ্যালু থেকে উপরে গেলে রিলে অপারেট করবে, যেহেতু এটা ওভার কারেন্ট রিলে। সো এই ক্ষেত্রেও কিন্তু আমাদের জোনটা ফিক্সড হচ্ছে না। অর্থাৎ একটা যখন আমাদের সোর্স ইম্পিডেন্সের ভ্যালুটা কম, তখন কিন্তু এটা লং ডিস্টেন্স পর্যন্ত সে প্রোটেকশন দিতে পারছে। বা সোর্স ইম্পিডেন্সের ভ্যালুটা যখন অনেক বেশি, তখন এটা কিন্তু শর্ট ডিস্টেন্স পর্যন্ত, একই পিক আপ কারেন্টে শর্ট ডিস্টেন্স পর্যন্ত সে প্রোটেকশন দিচ্ছে। সো এটা আরেকটা লিমিটেশন, অর্থাৎ সোর্স ইম্পিডেন্স ভ্যারি করলেও আমাদের সিলেকশন যে জোনটা, এটা ঠিক থাকতেছে না। আর আরেকটা কি, ডিপেন্ডস অন সোর্স ভোল্টেজ, অর্থাৎ ভোল্টেজটা যেহেতু আমরা জানি যে ভোল্টেজ চেঞ্জ হয়ে গেলে কিন্তু আমাদের কি হয়ে যাবে, ভি বাই আই ইকুয়াল টু হচ্ছে তার ইম্পিডেন্স, তার মানে ইম্পিডেন্স লেভেলটা চেঞ্জ হয়ে যাবে। ভোল্টেজের সাথেও কিন্তু আমাদের কি হচ্ছে, আমাদের যেহেতু আমাদের ফল্ট কারেন্টের ইকুয়েশনটা কি, ই বাই ZS প্লাস ZL1, তার মানে আমাদের এই যে ইটা বা আমাদের যে সোর্স ভোল্টেজটা, এই সোর্স ভোল্টেজের সাথেও কিন্তু আমাদের এই ডিস্টেন্সটা কিন্তু ভ্যারি করবে। অর্থাৎ
কত ই বাই জেড এস যেহেতু হচ্ছে ফল্ট কারেন্ট, সো ফল্ট কারেন্টটাও কিন্তু ই এর সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, অর্থাৎ ই বেড়ে গেলে ফল্ট কারেন্টের লেভেল বাড়বে, ই যদি কমে যায় তাহলে ফল্ট কারেন্টের লেভেল কমে যাবে। তার মানে এটা কিন্তু সোর্স ভোল্টেজের উপরও ডিপেন্ডেন্ট। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ওভার কারেন্ট ফিল্ডের লিমিটেশনের মধ্যে আমাদের যে মেইন প্রবলেমটা সেটা হচ্ছে যে তার রিচ অথবা তার ডিস্টেন্সটা কিন্তু সবসময় সে একই রেঞ্জে সে প্রোটেকশন দিচ্ছে না, কখনো বেশি রেঞ্জে প্রোটেকশন দিচ্ছে, কখনো কম রেঞ্জে প্রোটেকশন দিচ্ছে। তাহলে আমাদেরকে এমন একটা রিলে ডিজাইন করতে হবে যে রিলেটা ইন্ডিপেন্ডেন্ট হবে এই প্যারামিটার গুলোর উপরে, অর্থাৎ আমাদের সোর্স ইম্পিডেন্সের সাথে এর কোনো সম্পর্ক থাকতে পারবে না, অথবা আমাদের যদি আমাদের যদি টাইপস অফ ফল্টের টাইপস এর সাথে কোনো রিলেশন থাকতে পারবে না। ঠিক আছে, তো যে যাই হোক না কেন, আমি যদি বলি যে এতটুকু লেন্থ বা 1 কিলোমিটার লেন্থ সে পর্যন্ত সে প্রোটেকশন দিবে, তাহলে সে যেন শুধু 1 কিলোমিটার লেন্থই উপরেই প্রোটেকশন দেয়, সেটা 3 ফেজ ফল্ট হোক, লাইন টু লাইন ফল্ট হোক, অথবা লাইন টু গ্রাউন্ড ফল্ট হোক, যে ফল্টই হোক না কেন, অথবা সোর্স ইম্পিডেন্স যাই থাকুক না কেন, আমি যতদূর লেন্থ বলবো ততদূর লেন্থ সে প্রোটেকশন দিবে। ঠিক আছে, সো আমাদেরকে এমন একটা রিলে ডিজাইন করতে হবে যেটা কি হবে এই ইন্ডিপেন্ডেন্ট অফ দিস প্যারামিটার, এই যে এই টাইপ অফ ফল্টস অথবা সোর্স ইম্পিডেন্স অথবা সোর্স ভোল্টেজের উপরে এর কোনো ভেরিয়েশন আসবে না। ঠিক আছে, সে সবসময় একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত বা নির্দিষ্ট জোন পর্যন্ত সে প্রোটেকশন দেবে। লিমিটেশন গুলো কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে দেখি আমরা কিভাবে এই প্রবলেম গুলোকে আমরা ওভারকাম করতে পারি। সো এই প্রবলেম গুলোকে ওভারকাম করার জন্য আমরা যে রিলেটা নিয়ে আসছি সেটা হচ্ছে কি ডিস্টেন্স রিলে। ঠিক আছে, ডিস্টেন্স রিলে মানে কি, একটা যে রিলেটা কি মেজার করবে, ডিস্টেন্স মেজার করবে। ঠিক আছে, ডিস্টেন্স বলতে আমরা বুঝি কি, ফর এক্সাম্পল 1 কিলোমিটার লেন্থ, এই 1 কিলোমিটার লেন্থ পর্যন্ত সে প্রোটেকশন দেবে। এখন 1 কিলোমিটার লেন্থ আমরা কিভাবে বুঝবো যে 1 কিলোমিটার লেন্থ এতটুকু, এটা কিভাবে বুঝবো? তো সেটার জন্য বোঝার জন্য আমরা যেটা করি, রিভার্স ক্যালকুলেশন করি। কারণ আমরা জানি কি আর ইকুয়াল টু হচ্ছে রো এল বাই এ। ঠিক আছে, সো আর ইকুয়াল টু রো এল বাই এ যদি করি, এলটা কি, এলটা হচ্ছে গিয়ে ট্রান্সমিশন লাইনের লেন্থ, আর রোটা হচ্ছে আমাদের রেজিস্টিভিটি যেটা কনস্ট্যান্ট, আর এটা হচ্ছে তার ক্রস সেকশনাল এরিয়া। সো এই লাইনের ক্রস সেকশনাল এরিয়া আর রো তো আমাদের ফিক্সড, এটা তো আর ভেরিয়েশন হচ্ছে না, চেঞ্জটা হচ্ছে কি লেন্থের। ঠিক আছে, সো আমি চাচ্ছি কি এতটুকু লেন্থ প্রোটেকশন দিতে। ঠিক আছে, এতটুকু লেন্থ, তাহলে তার একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স থাকবে। এই লেন্থটা আমরা কিভাবে ডিটেক্ট করবো, তার একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স থাকবে। সো ও এল বাই এ করলে আমরা আর পাবো। সো এই আরটাকে কিভাবে মেজার করবো, আরটাকে মেজার করার জন্য আমাদের ভোল্টেজ লাগবে আর কারেন্ট লাগবে। সো ভি বাই আই করলে আমরা কি পাবো, রেজিস্ট্যান্স, যেটা হচ্ছে কি আমাদের এই 1 কিলোমিটারের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ফর এক্সাম্পল 5 ওহমস। তার মানে আমি যদি বলি যে এই রিলেটা 5 ওহমস পর্যন্ত প্রোটেকশন দিবে, 5 ওহমস পর্যন্ত যদি বলি প্রোটেকশন দিবে, তাহলে এই ফল্টটা যদি এই 1 কিলোমিটার লেন্থ অথবা 5 ওহমস এর ভিতরে হয় তাহলে সে অপারেট করবে, 5 ওহমস এর বাইরে যদি ফল্ট হয় তাহলে সে অপারেট করবে না। অর্থাৎ কি মেজার করবে, ভোল্টেজ মেজার করবে, কি মেজার করবে, কারেন্ট মেজার করবে। তার মানে আমাদের এই রিলেতেও অ্যাকচুয়েটিং কোয়ান্টিটি দুইটা লাগবে, একটা হচ্ছে সিটি আর একটা হচ্ছে পিটি। পিটিটা মেজার করবে ভোল্টেজ, অর্থাৎ লাইন ড্রপটা কতটুকু ড্রপ হচ্ছে লাইনে। ঠিক আছে, যেখানে ফল্ট হচ্ছে সে ফল্ট লোকেশন বরাবর কতটুকু ড্রপ হচ্ছে, ডিভাইডেড বাই আই। আইটা কি, সিটি, যেটা সিটি দিয়ে যেটা কারেন্ট মেজার করতেছি। সো এর রেশিওটা মেজার করবে হচ্ছে ডিস্টেন্স। ঠিক আছে, সো যদি ভি বাই আই, অর্থাৎ ভি বাই আই ইকুয়াল টু যদি লেস দেন 5 ওহমস হয়, তাহলে আমরা বুঝবো কি এই ফল্টটা হইছে আমাদের এই 1 কিলোমিটার লেন্থের মধ্যে। আর যদি ভি বাই আই ইজ গ্রেটার দেন 5 ওহমস হয়, তাহলে আমরা কি বুঝবো যে এই ফল্টটা হইছে আমাদের 1 কিলোমিটার লেন্থের বাইরে। তার মানে যেহেতু সে ইম্পিডেন্স মেজার করতেছে, তার মানে আমাদের ইম্পিডেন্স মেজার করার কারণে সে যেহেতু একটা পার্টিকুলার লেন্থ মেজার করতেছে, তার ফলে আমাদের ওই যে ভেরিয়েশন, সোর্স ইম্পিডেন্সের ভেরিয়েশন অথবা আমাদের যে টাইপস অফ ফল্ট, সেটা কিন্তু সে মেজার করতেছে না। সে মেজার করতেছে হচ্ছে কি শুধুমাত্র তার রেজিস্টেন্সের ভ্যালু যদি 5 ওহমস হয় তাহলে সে অপারেট করবে, 5 ওহমস এর মধ্যে হলে অপারেট করবে, আর উপরে গেলে সে অপারেট করবে না। সো এই জন্য আমাদের কি লাগবে, ভোল্টেজ লাগবে। সো ভোল্টেজের জন্য পিটি লাগবে, কারেন্টের জন্য আমাদের সিটি লাগবে। সো এখানে অ্যাকচুয়েটিং কোয়ান্টিটি কিন্তু দুইটা, এখানেও অ্যাকচুয়েটিং কোয়ান্টিটি দুইটা, ভোল্টেজ এন্ড কারেন্ট। ডিরেকশনাল রিলেতেও অ্যাকচুয়েটিং কোয়ান্টিটি দুইটা ছিল, ভোল্টেজ এন্ড কারেন্ট। বাট এখানে ডিরেকশনাল রিলেতে আমাদের প্রোডাক্ট করতাম, আমরা ভোল্টেজ এবং কারেন্টের গুণফল বের করতাম। ঠিক আছে, যেটাকে আমরা বলতেছিলাম পাওয়ার। বাট এখানে আমরা কি করতেছি, ভি বাই আই করে আমরা মেজার করতেছি কি ইম্পিডেন্স। ঠিক আছে, সো এই ইম্পিডেন্সটাকে আমরা বলতেছি কি, এই ইম্পিডেন্সটাই বলতেছি, ইম্পিডেন্সের ইকুইভ্যালেন্টই বলতেছি আমরা ডিস্টেন্স।
So distance protection is general term which given of a group of non-unit protective system in which relaying device measure the impedance or reactance of the line, both of which are proportional to of the distance between the measuring point and the fault. তার মানে এখানে আমাদের দেখতে পাচ্ছি যে এটাকে আমরা বলতেছি কি নন ইউনিট প্রোটেকশন। নন ইউনিট প্রোটেকশন মানে কি, আমরা যখন আমরা ডিফারেন্সিয়াল রিলে নিয়ে ডিসকাস করছিলাম তখন আমরা বলছিলাম এটা একটা ইউনিট প্রোটেকশন, অর্থাৎ ইউনিটের ভিতরে ফল্ট হলে সে অপারেট করবে, ইউনিটের বাইরে ফল্ট হলে অপারেট করবে না। ধরো এটা একটা ট্রান্সফর্মার, ঠিক আছে, এখানে একটা ট্রান্সফর্মার আছে। সো এখন যদি ডিফারেন্সিয়াল রিলে যে প্রোটেকশন দিতাম তখন এটাকে আমরা বলতাম কি ইউনিট প্রোটেকশন, অর্থাৎ এই ট্রান্সফর্মারের ভিতরে ফল্ট হলে অপারেট করবে, বাইরে ফল্ট হলে অপারেট করবে না। বাট এই ডিস্টেন্স রিলেকে আমরা বলি নন ইউনিট প্রোটেকশন। এর মানে হচ্ছে সে মেজার করবে 5 ohms। এখন এই 5 ohms এর মধ্যে যদি ট্রান্সফর্মার পড়ে তাহলে সে ট্রান্সফর্মারেরও প্রোটেকশন দিবে, 5 ohms এর বাইরে যদি লাইন পড়ে সে লাইনকেও সে প্রোটেকশন দিবে। তার মানে সে ভিতরেও ফল্ট হলেও অপারেট করবে, বাইরে ফল্ট হলেও অপারেট করবে। এই জন্য এটাকে আমরা বলতেছি নন ইউনিট প্রোটেকশন, অর্থাৎ এটা ইউনিট হিসেবে আমরা ট্রিট করি না, এটা হচ্ছে নন ইউনিট। সে মেজার করবে কি 5 মেজার করবে হচ্ছে তার ইম্পিডেন্স। ইম্পিডেন্সের ভ্যালুটা যদি কম থাকে তার সেটিং সেট ভ্যালু থেকে তাহলে সে অপারেট করবে, আর যদি ইম্পিডেন্সের ভ্যালুটা গ্রেটার দেন সেটিং প্যারামিটার হয় তাহলে সে অপারেট করবে না। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো যখন ফল্টটা কাছে হবে, কাছে হলে কি হবে, যখন যত কাছে ফল্ট হবে আমাদের কিন্তু লাইন ড্রপটা তত কম হবে, কিন্তু কারেন্টের ভ্যালুটা বেশি হবে। সো কারেন্টের ভ্যালুটা বেশি আর ভোল্টেজের ভ্যালুটা যদি কম হয় তাহলে কিন্তু রেজিস্ট্যান্সের ভ্যালুটা ড্রপ করবে, অনেক কমে যাবে। তার মানে কাছে ফল্ট হলে আমাদের রেজিস্ট্যান্স কম হবে, তার মানে সে অপারেট করবে। আর যদি দূরে ফল্ট হয় তখন আমাদের কি হবে, লাইন ড্রপটা বেশি হবে আর কারেন্টটা কমে যাবে। সো সেক্ষেত্রে আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালুটা কিন্তু বেড়ে যাবে, সো সেক্ষেত্রে আমাদের অপারেট করবে না। ঠিক আছে, তো তার মানে আমাদের ভি বাই আই রেশিওর উপরে বেস করে কিন্তু কত দূরে ফল্ট হচ্ছে সেটা কিন্তু আমরা বের করে ফেলতে পারি। ফর এক্সাম্পল এখন যদি সে মেজার করে 4 ohms যদি মেজার করে তাহলে রিভার্স ক্যালকুলেশন করলে বা আমাদের এখান থেকে কিন্তু আমরা বের করে ফেলতে পারি যে অ্যাপ্রক্সিমেটলি কত দূরে ফল্ট হয়েছে। কারণ 5 ohms এ যদি 1 কিলোমিটার লেন্থ হয় তাহলে 4 ohms এ আমাদের অ্যাপ্রক্সিমেটলি 800 মিটার মতন হবে হয়তো। ঠিক আছে, সো 800 মিটারের মাথায় গিয়ে আমাদের দেখলেই হবে যে 800 মিটারের মাথায় একটা ফল্ট হয়েছে। ঠিক আছে, তার মানে ভি বাই আই মেজার করে কিন্তু আমরা অ্যাকচুয়াল ডিস্টেন্সটা কিন্তু মেজার করতে পারি এবং প্রোটেকশন দিতে পারি। এটা কি বুঝতে পারছো? জি স্যার। যত কাছে ফল্ট হবে আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালুটা তত কমবে, আর যত দূরে ফল্ট হবে তত আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালুটা বাড়বে। আচ্ছা, সো আমরা ডিস্টেন্স প্রোটেকশন দেখলাম, এখন আমরা এই ডিস্টেন্স প্রোটেকশনের অ্যাপ্লিকেশন গুলো একটু দেখে নাও। প্রোটেকশন দিয়ে আমরা কি কি করি। লং এন্ড হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইনের প্রোটেকশনের জন্য আমরা ডিস্টেন্স প্রোটেকশন ইউজ করি, কারণ ওভার কারেন্ট রিলে লিমিটেশন গুলাকে ওভারকাম করার জন্যই আমাদের ডিস্টেন্স রিলে আসছে, যে আমি একটা পার্টিকুলার জোন পর্যন্ত অপারেট করাতে চাই। কিন্তু আমাদের ওভার কারেন্ট রিলে জোনটা ফিক্সড থাকে না, বিভিন্ন টাইপের ফল্টের কারণে বিভিন্ন রকমের জোন হয়ে যায়। সো ফল্ট কারেন্টের ভ্যালুটার উপরে আমাদের জোনটা যেহেতু ভ্যারি করতেছে, কিন্তু আমরা চাই কি, আমরা চাই হচ্ছে গিয়ে একটা পার্টিকুলার ডিস্টেন্স পর্যন্ত অপারেট করতে। ঠিক আছে, সো আমরা যাতে করে আমরা ফল্ট কারেন্টটাকে আইডেন্টিফাই করতে পারি। বাট আমাদের যখন ওভার কারেন্ট রিলে দিয়ে আমাদের প্রোটেকশন দিব সেক্ষেত্রে কিন্তু ফল্ট কারেন্টটা অ্যাকুরেটলি আইডেন্টিফাই করা সম্ভব হচ্ছে না। সো সেক্ষেত্রে আমাদের এই ডিস্টেন্স রিলে ইউজ করতে হবে। সো লং এন্ড হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইনের প্রোটেকশনের জন্য আমরা ডিস্টেন্স রিলে ইউজ করি। বিভিন্ন ধরনের ট্রান্সমিশন ভোল্টেজ লেভেল হতে পারে, সেটা 11 কেভি থেকে 66 কেভি বা 230 কেভিও পর্যন্ত কিন্তু আমাদের এই ডিস্টেন্স রিলে ইউজ করা হয়। It can be used as a primary and backup protection, যেটা আমরা বললাম যে আমাদের এই যে এখানে ট্রান্সফর্মার যদি আমরা এখানে একটা অ্যাড করি, ফর এক্সাম্পল এই লাইনে একটা ট্রান্সফর্মার আছে, ধরে নিচ্ছি আমাদের এই লাইনে একটা ট্রান্সফর্মার আছে, এই যে ট্রান্সফর্মারটা এখানে আমরা পুট করলাম। সো এখানে যদি আমরা পুট করি ট্রান্সফর্মারটা, আচ্ছা আমি একটু অন্য কালার দিয়ে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে ধরো একটা ট্রান্সফর্মার পুট করলাম। সো ট্রান্সফর্মার যদি এখানে পুট করি তাহলে কি হচ্ছে, এটা যদি এটা আমাদের এই রেঞ্জের ভিতরে, ঠিক আছে, এই 1 কিলোমিটার রেঞ্জের ভিতরেই কিন্তু আমাদের ট্রান্সফর্মারটা আছে। তার মানে ট্রান্সফর্মারের ভিতরে ফল্ট হলেও সে অপারেট করতেছে, বাইরে ফল্ট হলেও সে অপারেট করতেছে। সো ট্রান্সফর্মার প্রোটেকশনের জন্য তো আমরা ডিফারেন্সিয়াল রিলে তো লাগাবোই, আর এখানে ডিস্টেন্স রিলেটা তাহলে কি হিসেবে থাকবে, ডিস্টেন্স রিলেটা থাকবে ট্রান্সফর্মারের ব্যাকআপ প্রোটেকশন হিসেবে। আর প্রাইমারি প্রোটেকশন হিসেবে কি দিবে সে, এই লাইনে প্রোটেকশন হিসেবে থাকবে, সে লাইনকে সে প্রাইমারি প্রোটেকশন হিসেবে কাজ করবে লাইনের জন্য, আর ট্রান্সফর্মারের জন্য সে ব্যাকআপ প্রোটেকশন হিসেবে কাজ করবে। বুঝতে পারছো অ্যাপ্লিকেশন গুলা? হ্যালো? জি স্যার, বুঝতে পারছি।
ক্লাসিফিকেশন অফ ডিস্টেন্স রিলে। ডিস্টেন্স রিলেকে তিন ভাবে ক্লাসিফাই করা যায়। একটাকে আমরা বলি নন ডাইরেকশনাল, ঠিক আছে, এটার মধ্যেও কিন্তু ডাইরেকশনাল নন ডাইরেকশনাল আছে, ঠিক আছে। নন ডাইরেকশনাল মধ্যে তার দুইটা ভাগে ভাগ করা যায়। একটাকে আমরা বলি ইম্পিডেন্স রিলে। ইম্পিডেন্স রিলে মানে কি, সে শুধু সরাসরি মেজার করবে ভি বাই আই, অর্থাৎ জেড মেজার করবে, ঠিক আছে, যেটাকে, যার মধ্যে দুইটা পার্টি থাকবে, রেজিস্টিভ পার্টও থাকবে, রিয়াক্টিভ পার্টও থাকবে, দুইটা পার্টি থাকবে, যেটাকে আমরা বলি ইম্পিডেন্স রিলে। আর রিয়াক্টেন্স রিলে মানে যে রিলেটা মেজার করবে অনলি রিয়াক্টেন্স, অর্থাৎ এখানে কোনো রেজিস্টিভ পার্ট সে মেজার করবে না, ঠিক আছে, সেটাকে আমরা বলতেছি রিয়াক্টেন্স রিলে। আচ্ছা, আর আরেকটা হচ্ছে কি ডাইরেকশনাল রিলে, যা ডাইরেকশনাল রিলের মধ্যে একটা রিলেই আছে যেটাকে আমরা বলি মো রিলে। সো ডাইরেকশনাল রিলে মানে কি, এখানে একই সাথে সে দুইটা জিনিস মেজার করবে, একটা হচ্ছে ডাইরেকশন আর আরেকটা হচ্ছে তার লাইনের লেন্থ, অর্থাৎ কতটুকু পর্যন্ত সে পৌঁছাবে, অর্থাৎ তার রিচ, সে কতটুকু এরিয়া প্রোটেকশন দিবে, কতটুকু ডিস্টেন্স সে কভার করবে, সেটা আমরা এই ডাইরেকশনাল রিলের মাধ্যমে, ডাইরেকশনাল ডিস্টেন্স রিলে যেটাকে আমরা মো রিলে নামে বলি, সেটার মাধ্যমে আমরা প্রোটেকশন দিতে পারি। আর নন ডাইরেকশনাল যেটা, সেটা কিন্তু ডাইরেকশন দিতে করবে না, শুধুমাত্র মেজার করবে সে আমাদের ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সের ইকুইভ্যালেন্ট হতে পারে ইম্পিডেন্স, সেই ইম্পিডেন্স মেজার করে আমাদের ডিস্টেন্সটা মেজার করতে পারে, অথবা আমরা শুধুমাত্র রিঅ্যাক্টেন্স মেজার করার মাধ্যমেও আমরা ডিস্টেন্সটা কভার করতে পারি, ঠিক আছে। সো সেক্ষেত্রে আমাদের দুই ধরনের রিলে হবে, একটা হচ্ছে ইম্পিডেন্স রিলে আর একটা হচ্ছে রিঅ্যাক্টেন্স রিলে। সো ক্লাসিফিকেশন গুলো কি বুঝতে পারছো? জি স্যার, বুঝে গেছি। আচ্ছা, সো প্রথমে আসো ইম্পিডেন্স রিলে। ইম্পিডেন্স রিলের ক্ষেত্রে কি মেজার করব আমরা? আমরা মেজার করব ভি বাই আই। ভি বাই আই মেজার করলেই আমাদের মেজার হবে হচ্ছে কি ডিস্টেন্স, ঠিক আছে, যেটাকে আমরা বলতেছি জেড, যেটা ইম্পিডেন্স, এই ইম্পিডেন্সের ইকুইভ্যালেন্ট থেকেই আমাদের এই এলটা বের হয়ে যাবে। সো আমরা মেজার করব হচ্ছে কি জেড, এই জেডটা আমাদের মেজার করতে হবে। তাহলে জেডটা যদি মেজার করতে হয় তাহলে আমাদের কি লাগবে, পিটি লাগবে আর সিটি লাগবে। এখন আমরা তো বলছি যে রিলের দুইটা কয়েল থাকে, একটা হচ্ছে কি অপারেটিং কয়েল আর একটাকে আমরা বলি রেস্ট্রেইনিং কয়েল, ঠিক আছে। সো অপারেটিং কয়েল আর রেস্ট্রেইনিং কয়েলের মধ্যে আমাদের বলতে পারবা যে আমি যদি এইটুকু এরিয়াকে প্রোটেকশন দিতে চাই, ধরো এতটুকু এরিয়াকে, অর্থাৎ এই 1 কিলোমিটার লেন্থকে আমি প্রোটেকশন দিতে চাচ্ছি, বা 5 ওহমস রেঞ্জ পর্যন্ত প্রোটেকশন দিতে চাচ্ছি, সো এই রেঞ্জের মধ্যে আমাদের অপারেটিং কয়েলে কোনটা বেশি হবে? কোনটা বেশি হবে মানে বুঝাতে যাচ্ছি আমি, ভোল্টেজটা বেশি হবে না কারেন্টটা বেশি হবে? এই রেঞ্জের মধ্যে যত কাছে ফল্ট হবে কোনটা বাড়বে, কারেন্ট বাড়বে না ভোল্টেজ বাড়বে? কারেন্ট বাড়বে স্যার, ভোল্টেজ কমবে। ভোল্টেজ কমবে, ঠিক আছে। তাহলে আমরা চাই কি কাছে ফল্ট হলে যেন অপারেট করে, কাছে ফল্ট হলে যদি অপারেট করে তাহলে কাছে কোনটা বেশি? কাছে কারেন্ট বেশি, ভোল্টেজ ড্রপ কম। তার মানে আমাদের অপারেটিং কয়েলে দিতে হবে কোনটা? আমরা তো জানি যে ব্যালেন্স বিম রিলেতে দুইটা কয়েল থাকে, একটা হচ্ছে অপারেটিং কয়েল আর একটা রেস্ট্রেইনিং কয়েল। তাহলে অপারেটিং কয়েলে আমাদের দিতে হবে কি, অপারেটিং কয়েলে, অর্থাৎ অপারেট করার জন্য কোথায় অপারেট করাতে চাই, কাছে, কাছে কোনটা বেশি, কারেন্ট, তার মানে আমাদের অপারেটিং কয়েলে দিতে হবে কারেন্ট। আর রেস্ট্রেইনিং কয়েলে কি দিতে হবে, রেস্ট্রেইনিং কয়েলে দিতে হবে ভোল্টেজ, তার মানে রেস্ট্রেইনিং কয়েলে ভোল্টেজ, অর্থাৎ দূরে যখন ফল্ট হবে তখন ভোল্টেজের ভ্যালুটা কারেন্টের থেকে বেশি হলে এটা কিন্তু অপোজিট দিকে টর্ক ফর্মেশন হবে, তার মানে রিলেটা অপারেট করবে না, ঠিক আছে। তার মানে আমাদের অপারেটিং কয়েলে দিতে হবে কারেন্ট আর রেস্ট্রেইনিং কয়েলে দিতে হবে ভোল্টেজ। তাহলে টর্কের ইকুয়েশনটা কি দাঁড়াবে, টর্কের ইকুয়েশনটা দাঁড়াবে হচ্ছে K1 I স্কোয়ার মাইনাস K1 I স্কোয়ার। আই স্কোয়ার কে কেন, এটা আই স্কোয়ারটা তো হচ্ছে গিয়ে কোথায় দিচ্ছি, আমাদের অপারেটিং কয়েলে, ঠিক আছে। তো মানে এই অপারেটিং টর্কটা হচ্ছে পজিটিভ। আর K2 ভি স্কোয়ার, ভি স্কোয়ার মানে কি, এটা কোথায় দিচ্ছি, রেস্ট্রেইনিং কয়েলে, এটা তো নেগেটিভ টর্ক প্রোভাইড করতেছে, সেই জন্য এটা হচ্ছে নেগেটিভ। আর এখানে আরেকটা স্প্রিং এফেক্টও থাকবে মাইনাস K3, সেটা হচ্ছে কি স্প্রিং এফেক্ট। তাহলে টর্কের ইকুয়েশনটা দাঁড়াবে হচ্ছে K1 I স্কোয়ার, যেটা হচ্ছে কি অপারেটিং টর্ক, K2 ভি স্কোয়ার হচ্ছে K2 ভি স্কোয়ার এন্ড K3 টা হচ্ছে রেস্ট্রেইনিং টর্ক। সো আগের মতন যখন বিমটা ব্যালেন্স পজিশনে থাকবে সেক্ষেত্রে আমাদের নেট টর্কের ভ্যালুটা কি হবে, 0, অর্থাৎ তখন কি হবে, অপারেটিং টর্ক ইজ ইকুয়াল টু রেস্ট্রেইনিং টর্ক, যখন আমাদের এই বিমটা কোনো দিকে মুভমেন্ট হবে না। অপারেট করার তাহলে কন্ডিশন কি হবে, অপারেট করার কন্ডিশন হবে এই অপারেটিং কয়েলের কারেন্টটা অবশ্যই বেশি হতে হবে কোন কয়েলের থেকে, কোন কয়েলের ভোল্টেজের থেকে, এই রেস্ট্রেইনিং কয়েলের ভোল্টেজের থেকে। সো আমাদের এই তাহলে কন্ডিশনটা কি হচ্ছে, আমাদের কন্ডিশনটা হচ্ছে থ্রেশহোল্ড কন্ডিশন, যখন থ্রেশহোল্ড অর্থাৎ বিমটা কোনো দিকে যখন মুভ করবে না তখন আমরা লিখতে পারি যে t ইকুয়াল টু 0 তে K2 ভি স্কোয়ার ইকুয়াল টু K1 I স্কোয়ার মাইনাস K3।
অর্থাৎ আবার যদি এখানে সবগুলাকে টার্মকে আমরা যদি আই স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে আমরা লিখতে পারি ভি স্কোয়ার বাই আই স্কোয়ার ইকুয়াল টু সরি সবগুলা টার্মকে যদি আমরা আই স্কোয়ার কে টু দিয়ে ভাগ করি তাহলে আমরা লিখতে পারি কি ভি স্কোয়ার বাই আই স্কোয়ার কে টু কাটা যাবে আর এখানে থাকবে কে ওয়ান বাই কে টু আর এখানে থাকবে কে থ্রি ডিভাইডেড বাই কে টু আই স্কোয়ার। সো যেহেতু এখানে আই স্কোয়ার দিয়ে টার্মস দিয়ে এটাকে ভাগ করা হচ্ছে তার মানে স্প্রিং এফেক্টটা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের অনেক কম, ঠিক আছে, এখানে নেগলিজিবল এফেক্ট কিন্তু সে প্রোভাইড করতেছে, তার মানে এই টার্মটাকে আমরা অমিট করতে পারি বা বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমরা এখান থেকে এই ইকুয়েশন থেকে লিখতে পারি কি ভি বাই আই ইকুয়াল টু রুট ওভার কে ওয়ান বাই কে টু, ঠিক আছে, যেটা একটা কনস্ট্যান্ট টার্ম। সো এটাও একটা ওয়াই ইকুয়াল টু এম এক্স এর ইকুয়েশন দাঁড়ায়। সো এই ইকুয়েশন থেকে আমাদের দেখা যাচ্ছে যে আমরা ওয়াই কে যদি ভি ধরি আর এক্স কে যদি আই ধরি তাহলে আমাদের এটা হবে কি একটা মূলবিন্দুগামী সরলরেখা যেটা আমাদের কোন দিক দিয়ে যাবে, এই অরিজিন দিয়ে যাবে। তাহলে অপারেট করার কন্ডিশনটা কি হবে? অপারেট করার কন্ডিশনটা হচ্ছে কারেন্টের ভ্যালু ইজ গ্রেটার দেন ভোল্টেজ হতে হবে, ঠিক আছে, কারেন্টের ভ্যালুটা বেশি হতে হবে। কারেন্টের ভ্যালুটা কোথায় বেশি? কাছে বেশি, ঠিক আছে। তার মানে আমাদের এখান থেকে দেখি কোন জায়গায় কারেন্টের ভ্যালু বেশি। আমরা যদি ড্র করি একটু তাহলে দেখা যাবে যে এই যে পয়েন্টগুলা, এই পয়েন্টগুলাতে আমাদের কারেন্টের ভ্যালুটা বেশি, ঠিক আছে, অর্থাৎ বিলো দ্য কার্ভ হচ্ছে কারেন্টের ভ্যালু ইজ গ্রেটার দেন হচ্ছে কি ভোল্টেজের ভ্যালু। তো সেক্ষেত্রে আমাদের কি হবে? ফল্ট ইম্পিডেন্স, যেহেতু আই ইজ গ্রেটার দেন ভি, সো এক্ষেত্রে আমাদের ফল্ট ইম্পিডেন্স বা জেড এফ যেটা ইজ লেস দেন তার সেট ভ্যালু, অর্থাৎ সেট ভ্যালু থেকে কম হলে রিলেটা অপারেট করবে। সো এই রিজিয়ন গুলোতে সে অপারেট করবে। আর অ্যাবাভ দ্য কার্ভের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি ভোল্টেজের ভ্যালু বেশি, কারেন্টের ভ্যালু কম। সো কারেন্টের ভ্যালু যদি কম হয় ভোল্টেজের ভ্যালু থেকে, সেক্ষেত্রে আমাদের ফল্ট ইম্পিডেন্স বেড়ে যাবে, অর্থাৎ দূরে ফল্ট হয়েছে। সো দূরে যদি ফল্ট হয় তাহলে রিলেটা তার সেট ভ্যালুর থেকে বেশি দূরে যদি ফল্ট হয় তাহলে রিলেটা অপারেট করবে না। সো এই কন্ডিশনে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাবাভ দ্য কার্ভ রিলে অপারেট করতেছে না। সো এটা হচ্ছে নন অপারেটিং রিজিয়ন, আর এর নিচের রিজিয়নটাকে আমরা বলতেছি অপারেটিং রিজিয়ন। সো এই যে ভি বাই আই যেটা আমরা পেলাম এটা একটা কনস্ট্যান্ট টার্ম। এই কনস্ট্যান্ট টার্মটা ধরো যদি 5 ওহমস হয় তাহলে এই 5 ওহমস এর উপরে সে অপারেট করবে না, 5 ওহমস এর নিচে গেলে সে অপারেট করবে, অর্থাৎ এই জোনের ভিতরে থাকলে সে অপারেট করবে। আর জোনের ভিতরে থাকলে কিভাবে অপারেট করবে সেটা আমরা কিভাবে বের করতেছি, কারণ আমরা অপারেটিং কয়েলে দিচ্ছি কারেন্ট। সো কারেন্টের ভ্যালু বাড়লেই আমাদের এই ভি বাই আই এর ভ্যালুটা কমবে। সো সেক্ষেত্রে আমাদের জোনের ভিতরে ফল্ট হলে সে অপারেট করবে, আর জোনের বাইরে ফল্ট হলে সে অপারেট করবে না। এটা কি বুঝতে পারছো? স্যার অনেক দূরে যদি ফল্ট হইতো তখন কি অপারেটিং কয়েলে ভোল্টেজ দেওয়া লাগতো? অপারেটিং কয়েলে তো ভোল্টেজ তো সবসময়ই থাকবে, সেটা কি কিসের না মাধ্যমে স্যার, ওই যে voltage? মানে স্যার অপারেটিং কয়েলে তো মানে জাস্ট আগের স্লাইডটা স্যার। দেখাচ্ছি আগের স্লাইডটা। হ্যাঁ বলো বলো। স্যার এখানে তো এই যে অপারেটিং কয়েলে কারেন্ট আর রেস্ট্রেনিং কয়েলে ভোল্টেজ দেওয়া লাগছে, যেহেতু মানে কাছের ডিস্টেন্স কাছে হোক দূরে হোক সব সময় এই পিটি থেকে ভোল্টেজটা আসবে এই কয়েলে, সিটি থেকে কারেন্ট আসবে এই কয়েলে, অলওয়েজ। সে তো সবসময় মনিটর করতে থাকবে। বোঝা গেছে? দূরে হইলে তখন আবার ভোল্টেজটা মানে ডোমিনেন্ট থাকতো না, ভোল্টেজ ডোমিনেন্ট হবে, সো ভোল্টেজটা বেড়ে যাবে, আর কারেন্টটা কি হবে? তখন ওটা কম চেঞ্জ হবে। কম কম হবে, ঠিক আছে, ভোল্টেজ কারণ ড্রপটা বেশি থাকার কারণে কারেন্টটা কম হবে, তাহলে তখন ড্রপটা কোন দিকে মুভমেন্ট হবে? ভোল্টেজের দিকে। ভোল্টেজের দিকে, তার মানে এই নরমালি ওপেন কন্টাক্ট আরো বেশি ওপেন হয়ে যাবে। বোঝা গেছে? জি স্যার। আর কাছে যখন ফল্ট হবে কোনটা ডোমিনেন্ট হবে? কারেন্ট। কারেন্ট, তার মানে কোন দিকে মুভমেন্ট হবে? কারেন্টের দিকে। ক্লকওয়াইজ, ঠিক আছে। সো নরমালি ওপেন কন্টাক্ট ক্লোজ হবে, সার্কিটটা ব্রেক করবে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আচ্ছা, এই যে জিনিসটা এটাকে আমরা আরো ইউজফুল ওয়েতে দেখাতে পারি, সেটা কিসের মাধ্যমে? একটা ইম্পিডেন্স ডায়াগ্রামের মাধ্যমে। কারণ ইম্পিডেন্স ডায়াগ্রাম মানে কি? ইম্পিডেন্স ডায়াগ্রাম মানে হচ্ছে আরএক্স ডায়াগ্রাম, অর্থাৎ যেহেতু এটা ইম্পিডেন্সের উপরে বেস করে অপারেট করতেছে, মেজার করতেছে ভি বাই আই, যেটা ইকুয়াল টু বা ইকুইভ্যালেন্ট হচ্ছে কি ইম্পিডেন্স। সো ইম্পিডেন্স ডায়াগ্রামের মাধ্যমে এটাকে আরো ইউজফুল ওয়েতে দেখানো যায়। আচ্ছা, খেয়াল করে দেখো এখন এই যে আমরা বললাম, এবার এখানে যে আমরা দেখালাম
যে এই যে একটা ডিস্টেন্স, ধরো এতটুকু একটা ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে আমরা মেজার করলাম ধরো 1 কিলোমিটার, এবং এটার ইকুইভ্যালেন্ট আমরা একটা ইম্পিডেন্স পেলাম, সেটা হচ্ছে কি জেড সেট। এই জেড সেটের ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স হচ্ছে গিয়ে কত, 1 কিলোমিটার। ঠিক আছে, আচ্ছা। সো এখন এই 1 কিলোমিটার লেন্থকে সে প্রোটেকশন দিবে। এখন ধরো যে ফল্টটা আমাদের হয়েছে কোথায়, ফল্টটা যদি ভিতরে হয়, ধরো এখানে একটা ফল্ট হয়েছে, তাহলে আমাদের এই রিলেটার অপারেট করা উচিত কি উচিত না, বলো? এই কন্ডিশনে ফল্টটা হয়েছে কোথায়, ভিতরে না বাইরে? তার ডিস্টেন্সের মাঝখানে না ডিস্টেন্সের বাইরে? করা উচিত স্যার। করা উচিত, ঠিক আছে। সো এখানে যদি এটা সলিডলি ফল্ট হয়, সলিডলি গ্রাউন্ডেড হয়, তাহলে সে মেজার যেটা করবে, যে এই লাইনের লেন্থ মেজার করবে, সেটা কিসের উপরে বেস করে, এই পিটি এবং সিটি এর মধ্যে, পিটি এবং রেশিওর মাধ্যমে সে এই লাইনের লেন্থটা মেজার করবে, এবং সেটা ভ্যালুটা যদি আমাদের এই জেড সেটের থেকে কম হয়, তাহলে সে অপারেট করবে। আচ্ছা, কিন্তু আরেকটা সিনারিও কনসিডার করো। আরেকটা সিনারিওতে দেখো খেয়াল করে, যে ফল্টটা যদি আমাদের যদি ফল্ট পাথে যদি একটা রেজিস্ট্যান্স অ্যাড হয়, অর্থাৎ ফল্টটা যদি সলিডলি গ্রাউন্ডেড না হয়ে, ধরো যে আমাদের এখানে 4 ওহমসের মাথায় একটা ফল্ট হয়েছে, এই জেড সেট বা মানে সেটিং ভ্যালু হচ্ছে 5 ওহমস, আর কোথায় ফল্ট হয়েছে, 4 ওহমস, বা এই লাইনের এই মাথায় আমাদের এটা হচ্ছে গিয়ে লেন্থ হচ্ছে গিয়ে 4 ওহমস। তার মানে আমাদের কি রিলেটার অপারেট করা উচিত কি উচিত না? তার সেট ভ্যালু হচ্ছে 5 ওহমস, ফল্টটা হচ্ছে 4 ওহমসের মাথায়, অপারেট করা উচিত কি উচিত না? স্যার উচিত। উচিত। কারণ কি, এটা আমরা দেখলাম যে আমাদের বললাম কি, যে সেট ভ্যালু থেকে ভিতরে যদি ফল্ট হয়, তাহলে সে অপারেট করা উচিত, আর সেট ভ্যালু থেকে বেশি হলে অপারেট করা উচিত না। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের লাইন এন্ড, অর্থাৎ তার সেটিং যে রেঞ্জ, এই সেটিং রেঞ্জের মাথায় যখন যদি ফল্ট হয়, এবং ফল্টটা যদি সলিডলি গ্রাউন্ডেড, আগের ফল্টটা আমরা বুঝলাম কি সলিডলি গ্রাউন্ডেড, অর্থাৎ ফল্ট পাথে কোনো রেজিস্ট্যান্স নাই, তার মানে এখানে রেজিস্ট্যান্স হচ্ছে 0, তার মানে সে 4 ওহমসই মেজার করতেছে। কিন্তু যখন ফল্ট পাথে রেজিস্ট্যান্স অ্যাড হবে, তখন আমাদের কি হচ্ছে, সেটা এই জায়গায় এতটুকু লেন্থ সে মেজার করতেছে 4 ওহমস, এবং ফল্ট পাথে রেজিস্ট্যান্স মানে হচ্ছে কি আমাদের লাইনটা সরাসরি গ্রাউন্ডেড না হয়ে ধরো একটা গাছের সাথে কানেক্টেড হয়ে আছে, গাছের উপরে ঝুলে আছে, এবং গাছের সাথে কানেক্টেড থাকার কারণে গাছের ধরো একটা রেজিস্ট্যান্স ধরো 2 ওহমস অ্যাড হয়েছে। সো সে মেজার করতেছে কি 4 ওহমস প্লাস 2 ওহমস, 4 ওহমস প্লাস 2 ওহমস মানে কি 6 ওহমস। তাহলে 6 ওহমস কি তার সেট ভ্যালু থেকে কম না বেশি? সেট ভ্যালু কত সেট করছিলাম? স্যার 5 5 ওহমস সেট করছিলাম। সে মেজার করতেছে কত ওহমস? 6 ওহম। 6 ওহমস। অপারেট না স্যার। অপারেট করবে না। তার মানে ডিস্টেন্স রিলেরও কিন্তু কিছু লিমিটেশন আছে, এই ইম্পিডেন্স রিলেরও কিছু লিমিটেশন আছে। যে লিমিটেশনটা হচ্ছে গিয়ে ফল্ট পাথ রেজিস্ট্যান্স দ্বারা এটা এফেক্টেড হয়, অর্থাৎ ফল্ট পাথে যদি রেজিস্ট্যান্স যোগ হয়, সেক্ষেত্রে কিন্তু তার রেঞ্জটা কিন্তু বাইরে চলে যাচ্ছে স্যার, তার মানে সে অপারেট করতেছে না। সো যেটা বলতেছিলাম আমরা, যে এই ইম্পিডেন্স রিলেটাকে দেখানোর জন্য আমরা একটা আরএক্স ডায়াগ্রামের মাধ্যমে এটাকে ইজিলি দেখাতে পারি। আর এক্স ডায়াগ্রাম, যেটাকে আমরা বলতেছি ইম্পিডেন্স ডায়াগ্রাম, এই পাশে হচ্ছে আর, এই পাশে হচ্ছে এক্স, তাহলে রেজাল্টেন্টটা হবে কি জেড। ঠিক আছে, আর প্লাস এক্স, জেড ইকুয়াল টু জানি আমরা √r² প্লাস এক্স স্কোয়ার। সো এটা হচ্ছে কি জেড। এই জেডটা কি, জেডটা হচ্ছে তার সেট ভ্যালু। এই সেট ভ্যালুকে ধরে যদি আমরা একটা সার্কেল প্লট করি, এটাকে আমরা বলতেছি ইম্পিডেন্স সার্কেল। এই ইম্পিডেন্স সার্কেলের ভিতরে যদি ফল্ট হয়, তাহলে এই ইম্পিডেন্স সার্কেল মানে হচ্ছে এইটা, এই ইম্পিডেন্স সার্কেলের ভিতরে যদি ফল্ট হয়, তাহলে এই ফল্ট ইম্পিডেন্সটা অলওয়েজ লেস দেন দিস সেট ভ্যালু। তার মানে এই ভিতরের রিজিয়নটাকে আমরা বলতেছি পজিটিভ টর্ক রিজিয়ন, অর্থাৎ এই জায়গায় রিলেটা অপারেট করবে। আর যদি ফল্টটা হয় বাইরে, বাইরে যদি ফল্ট হয়, তাহলে আমাদের ZF যেটা বা ফল্ট ইম্পিডেন্সটা কি হবে, তার সেট ভ্যালু থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে কি বাইরে কি অপারেট করবে? না স্যার। এটা হচ্ছে এই সেট ভ্যালু। এই সেট ভ্যালুকে একটা রেডিয়াস হিসেবে ধরে যদি আমি একটা সার্কেল প্লট করি, তাহলে এই সার্কেলের ভিতরে যত রেজিস্ট্যান্সই থাকুক না কেন, সব রেজিস্ট্যান্স কি আমাদের সেট ভ্যালু থেকে কম না? জি স্যার কম। তার মানে এই জায়গায় রিজিয়নটাকে আমরা বলতেছি পজিটিভ টর্ক রিজিয়ন, অর্থাৎ এই জায়গায় রিলেটা অপারেট করবে। আর যদি ফল্টটা বাইরে হয়, অর্থাৎ আমাদের যে ফল্ট ইম্পিডেন্সটা যদি তার সেট ভ্যালু অর্থাৎ রেডিয়াসের থেকে বড় হয়, তাহলে কি সে অপারেট করবে? রিজিয়নটা যদি বাইরে হয়, অপারেট করবে? না স্যার করবেন না। তো সেক্ষেত্রে এটা অপারেট করবে না, এই জন্য এটাকে আমরা বলতেছি নেগেটিভ টর্ক রিজিয়ন। ঠিক আছে, সো এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। ইম্পিডেন্স ডায়াগ্রাম থেকে আমরা দেখতে পাই যে রিলেটা কোন জায়গায় অপারেট করবে আর কোন জায়গায় অপারেট করবে না।
সো যখন আমাদের ফল্ট পাথে রেজিস্ট্যান্স যোগ হচ্ছে, তার মানে আমাদের রেজিস্ট্যান্স এটার সাথে যদি যোগ হয়, খেয়াল করে দেখো, এই রেজিস্ট্যান্স অ্যাড হলো, রেজিস্ট্যান্স অ্যাড হওয়ার ফলে কি হচ্ছে, আমাদের এই যে আর প্লাস এক্স, এই এক্স তো চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে কি আমাদের আর এর ভ্যালুটা বেড়ে যাচ্ছে, বেড়ে যাওয়ার ফলে আমাদের কিন্তু এটা ইম্পিডেন্স সার্কেলের বাইরে চলে যাচ্ছে। সো এই কন্ডিশনে কিন্তু রিলেটা অপারেট করবে না। তার মানে সে দেখা যাচ্ছে যে এটা ভিতরে ফল্ট হয়েছে, ভিতরে ফল্ট হলেও কিন্তু সে অপারেট করতে পারতেছে না। তার মানে তার একটা রেঞ্জ যেটা একদম শেষে যেটা আমাদের তার সেট ভ্যালুর কাছাকাছি, সেই জায়গাটায় কিন্তু সে ঠিক মতন অপারেট করতেছে না। সো কত দূর পর্যন্ত সে প্রোটেকশন দিচ্ছে, এখান থেকে যদি একটা ডটেড লাইন ড্র করো তাহলে দেখা যাবে যে অ্যাকচুয়ালি কিন্তু সে এত দূর এরিয়া, অর্থাৎ এই রেড লাইনটা যে জায়গায় ইন্টারসেক্ট করতেছে এইটুকু পোর্শনকে কিন্তু সে প্রোটেকশন দিচ্ছে। 100% সেট ভ্যালুকে কিন্তু সে প্রোটেকশন দিতে পারছে না। কারণ কি, ফল্ট পাথে রেজিস্ট্যান্স অ্যাড হওয়ার কারণে আমাদের এই জোনের বাইরে সে চলে যাচ্ছে। জোনের বাইরে চলে গেলে এতটুকু এরিয়া সে আনপ্রোটেক্টেড থাকতেছে। সো এইটুকু এরিয়া সে প্রোটেকশন দিতে পারছে না। এটা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, সো আমরা এই যে তিনটা জিনিসকে একটু সামারাইজ করি। ডিসঅ্যাডভান্টেজ গুলা, ইট ইজ নন ডিরেকশনাল, এটা ডিরেকশন ডিটেক্ট করতে পারে না। তার মানে ইট উইল সি ফল্ট বোথ ইন ফ্রন্ট এন্ড বিহাইন্ড অফ দ্য রিলিং পয়েন্ট, অর্থাৎ সামনে পিছনে দুই সাইডই সে ফল্ট কারেন্টকে ডিটেক্ট করবে এবং অপারেট করবে। সে শুধুমাত্র ডিটেক্ট করবে হচ্ছে ডিস্টেন্সের উপরে বেস করে অপারেট করবে। সে কোন দিকে কারেন্ট যাচ্ছে, কোন দিক থেকে কারেন্ট আসতেছে সে সেটা ডিটেক্ট করতে পারবে না। সো এটার জন্য আমাদের কি লাগবে, এটার সাথে অ্যাডিশনাল ডিরেকশনাল এলিমেন্ট লাগবে, যে যার ফলে আমরা অ্যাকচুয়ালি ডিটেক্ট করতে পারি ফল্টের লোকেশনটা অ্যাকচুয়ালি কোথায়, কোন জায়গায় ফল্ট হয়েছে, কোন দিক থেকে কারেন্ট আসতেছে। সেকেন্ড যে প্রবলেমটা, ইট ইজ এফেক্টেড বাই আর্ক রেজিস্ট্যান্স, যেটা একটু আগে আমরা ডিসকাস করলাম যে আর্ক রেজিস্ট্যান্স দ্বারা এটা এফেক্টেড হতে পারে। ঠিক আছে, কারণ আর্ক রেজিস্ট্যান্স যদি ফল্ট পাথে যদি রেজিস্ট্যান্স থাকে তাহলে কি হবে, আমাদের সে জোনের ভিতরে ফল্ট হলেও সে অপারেট করে না। আর লাস্ট যে প্রবলেমটা, সেটা হচ্ছে ইট ইজ ভেরি হাইলি সেন্সিটিভ টু পাওয়ার সুইং বিকজ অফ দ্য লার্জ এরিয়া কভার্ড বাই দ্য ইম্পিডেন্স সার্কেল। সো ধরো দুইটা জেনারেটর কানেক্টেড, দুইটা জেনারেটর সেম রেটিং এ, দুইটা জেনারেটরই সেম কারেন্ট প্রডিউস করতেছে, 1 কিলো এম্পিয়ার, 1 কিলো এম্পিয়ার, 2 কিলো এম্পিয়ার। লাইন ভোল্টেজ ধরো 11 কেভি। ঠিক আছে, তাহলে 11 কেভি, আর এখানে যে ড্রপটা হবে, এখানে ধরলাম এতটুকু ড্রপ হচ্ছে কি আমাদের এখানে, এখান থেকে এতটুকু ড্রপ হচ্ছে, পিটি মেজার করতেছে 11 কেভি। সো 11 কেভি ডিভাইডেড বাই 2 কিলো এম্পিয়ার ইকুয়াল টু হচ্ছে 5.5 ওহমস। তার মানে এতটুকু হচ্ছে কি আমাদের 5.5 ওহমস। কিন্তু সেম কন্ডিশনটা যখন আমাদের অফ পিক আওয়ার হবে, ধরো একটা জেনারেটর আমরা ডিসকানেক্ট করে ফেললাম, এই এতটুকু একটা জেনারেটর ডিসকানেক্ট করে ফেললাম, এখন কিন্তু আমাদের লাইন কারেন্ট হচ্ছে 1 কিলো এম্পিয়ার। সো লাইন কারেন্ট যদি 1 কিলো এম্পিয়ার হয় এই 11 কেভি ড্রপের জন্য, তাহলে আমাদের এই পিটি যেটা 11 কেভি যে মেজার করতেছে ভোল্টেজ, সো সিটির কারেন্টটা কিন্তু এখন কম, 1 কিলো এম্পিয়ার। তার মানে 11 কেভি ডিভাইডেড বাই 1 কিলো এম্পিয়ার করলে আমাদের কিন্তু তার রেঞ্জটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, ডবল হয়ে যাচ্ছে। কারণ 11 কেভি বাই 1 কিলো এম্পিয়ার হয়ে যাচ্ছে কত, 11 ওহমস। তার মানে আগে যদি সে 5.5 ওহমস পর্যন্ত সে কভার করতো, তাহলে কিন্তু এখন তার রেঞ্জটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। তার মানে পাওয়ার যদি ভ্যারি করে, পাওয়ার ভ্যারি করার সাথে সাথে তার অপারেটিং রেঞ্জটাও কিন্তু ভ্যারি করবে। এটা কি বুঝতে পারছো? জি স্যার। মানে লাইন ড্রপটা তো ফিক্সড, এখানে লাইন ড্রপ ধরো 11 কেভি লাইন ড্রপ ধরো, ফর এক্সাম্পল 11 কেভি লাইন ড্রপের জন্য আমাদের যখন আমাদের পিক আওয়ার হবে তখন 2 কিলো এম্পিয়ার, তখন তার রেঞ্জটা হচ্ছে 2 কিলো এম্পিয়ার, 11 কেভি ডিভাইডেড বাই 2 কিলো এম্পিয়ার ইকুয়াল টু 5.5 ওহমস। বাট সেম লাইন ড্রপের জন্য আমাদের যখন অফ পিক আওয়ার হবে তখন কিন্তু তার রেঞ্জটা হয়ে যাচ্ছে কত, 11 ওহমস। তার মানে তার ওয়ার্কিং রেঞ্জটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। তার মানে এক্ষেত্রেও কিন্তু আমাদের জোনটা কম বা বেশি হতে পারে। সেটাই বলতেছি, ইট ইজ ভেরি হাইলি সেন্সিটিভ টু পাওয়ার সুইং বিকজ অফ দ্য লার্জ এরিয়া কভার্ড বাই দ্য ইম্পিডেন্স সার্কেল। তো সেক্ষেত্রে আমাদের লার্জ এরিয়া কভার হবে যখন অফ পিক আওয়ার হবে। এটা বোঝা গেছে? জি স্যার, বুঝে গেছি। এই পর্যন্তই, যদি কারো কোনো কোশ্চেন বা কনফিউশন থাকে বলো, ক্লাস শেষ করে দিচ্ছি। আচ্ছা, আল্লাহ হাফেজ সবাইকে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।